আজকে তোদের রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি আলোচনা করব। পর্যায় সারণী চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়েছে আগের দিনে। তো ফার্স্ট হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার আগে প্রথমে যোজক ইলেকট্রন সম্পর্কে জানতে হবে। যোজক ইলেকট্রন বলতে আমরা কি বুঝি না, একটি পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে এবং সেই ইলেকট্রনগুলি সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তো সেই ইলেকট্রনগুলিকে আমরা যোজক ইলেকট্রন বলি। এখানে যেমন ধরো একটা ইলেকট্রন বিন্যাস আমি নিয়েছি, যেমন ফসফরাস 15, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3, এর যোজ্যতা কক্ষ হচ্ছে এইটা 3s2 3p3 এবং এই যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা দুটো আর তিনটে, মোট হচ্ছে 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রনকে আমরা বলবো যোজক ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন। একইভাবে ধরো সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2 2s2 2p6 3s2 3s1 1s2 2s2 2p6 3s1, তাহলে এর বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা একটা, এইটা হচ্ছে আমাদের যোজক ইলেকট্রন। এই 3s উপকক্ষ রয়েছে সবচেয়ে বাইরে কক্ষপথ এবং বাইরে কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা একটি, তো এই একটা হচ্ছে তার যোজক ইলেকট্রন। একইভাবে যদি আমরা Cl এর ইলেকট্রন বিন্যাস লিখি 17, তাহলে কি পেয়ে যাবো না 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এইটা হলো যোজ্যতা কক্ষ। তাহলে যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 5 আর 2 7টি। এইগুলোকে আমরা যোজক ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা বলছি এবং এই ইলেকট্রনগুলি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে এবং এইগুলোর উপরই যোজ্যতা নির্ভর করছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অষ্টক সূত্র। এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের বন্ধন নিয়ে আলোচনা করব। তো সেই বন্ধনগুলো পড়তে গেলে আমাদের অষ্টক সূত্রটা জানতে হবে। অষ্টক সূত্র কি না, যখন কোনো মৌলের পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করবে তখন দেখা যায় যে তার সবচেয়ে বাইরের কক্ষপথে সবসময় 8টা করে ইলেকট্রন রাখার চেষ্টা করে, কারণ 8টা করে ইলেকট্রন রাখা মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস যেগুলি আছে তাদের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস যারা হয় তাদের বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে, তাদের সুস্থির ইলেকট্রন বিন্যাস। সুতরাং যে কোনো মৌলের পরমাণু সবসময় চায় তার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন রাখার। এই 8টা করে ইলেকট্রন রাখার যে ধর্ম সেটাকে আমরা অষ্টক সূত্র বলছি। ব্যতিক্রম কি না, হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম এরা হচ্ছে ব্যতিক্রম, এদের ক্ষেত্রে কিন্তু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে না। তাদের ক্ষেত্রে আবার দ্বৈত সূত্র, অর্থাৎ তারা যখন যৌগ তৈরি করবে, এক্ষেত্রে যেমন ধরো হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম এরা যখন কোনো যৌগ তৈরি করবে, সেটা আয়নীয় যৌগ হোক বা সমযোজী যৌগ হোক, তখন দেখা যাবে তাদের যোজ্যতা কক্ষে 2টো করে ইলেকট্রন রাখার চেষ্টা করে, কারণ এদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম এবং হিলিয়ামের বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। সুতরাং নিকটতম নিষ্ক্রিয় গ্যাস এটা হিলিয়াম, তার যোজ্যতা কক্ষের সমান ইলেকট্রন এখানে অবস্থান করছে 2টি, এবং যার ফলে এরা সুস্থির ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে। সুতরাং হয় তারা বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন রাখার চেষ্টা করবে, না হলে 2টি করে ইলেকট্রন রেখে নিকটতম যারা নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে যৌগ গঠন করবে। তো এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন আমরা পড়বো। তো এখানে তোমাদের 3 প্রকারের রাসায়নিক বন্ধন আছে। একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। ফার্স্ট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন সম্পর্কে। এই তড়িৎযোজী বন্ধন আমরা কিভাবে তৈরি করতে পারি বা তড়িৎ যোজ্যতা বলতে আমরা কি বুঝি। এখানে দেখো একটি তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু আছে, মনে করলাম আমি এই, এবং যারা তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু হয় তারা সবসময় এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করবে। তাহলে এই এটা আমি মনে করলাম যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করলো A+। একইভাবে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু থাকে, তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু মনে করলাম B, এ কি করে সবসময় ইলেকট্রন গ্রহণ করে। এর মনে করলাম যে আমি একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে গ্রহণ করলে B- তৈরি হলো। তাহলে একটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করলো। একইভাবে একটা তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করলো। এরপর এই ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ A+ এবং B- এদের মধ্যে একটা প্রচন্ড তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হবে। সেই তড়িৎ আকর্ষণ বলের দ্বারা এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে AB, এবং এদের মাঝখানে একটা বন্ড তৈরি হবে। এই বন্ডটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, এবং এই তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি হলো সেটাই হলো তড়িৎযোজী যৌগ। কেমন? সুতরাং তড়িৎযোজী বন্ধন তৈরি হতে গেলে ক্যাটায়ন লাগবে এবং অ্যানায়ন লাগবে, এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা এমন ভাবে ইলেকট্রন বর্জন অথবা গ্রহণ করবে যাতে তাদের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, কারণ 8টা করে ইলেকট্রন পেয়ে যাওয়া মানে এটা সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করা। এবার
কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখাই। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl। NaCl হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ। এই যৌগটা কিভাবে ফর্ম করে? আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি, সোডিয়াম হচ্ছে 11, তাহলে কি পাবো না 1s2 2s2 2p6 3s1, তাহলে এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 80। একইভাবে Cl এর যদি ইলেকট্রন বিন্যাস লিখি 17, তাহলে পেয়ে যাবো 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7টি। তাহলে এর বাইরের কক্ষপথ 7টি, এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি। তার মানে এই যদি একটি ইলেকট্রন বর্জন করে, তাহলে এটা তার বহিস্থ কক্ষপথ হয়ে যাবে। তাহলে বহিস্থ কক্ষপথ তখন 6 দিয়ে 8টা ইলেকট্রন হয়ে যাবে। আবার একইভাবে এই যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তখন এই কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা 8টা হয়ে যাবে। সুতরাং সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করবে আর Cl পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করবে। তো এটাকে আমরা কিভাবে লিখবো না, সোডিয়াম এর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে স্টার দিয়ে প্রকাশ করেছি বা ক্রস দিয়ে প্রকাশ করছি, প্লাস Cl একটা অপর একটা মৌলের পরমাণু আছে, যে মৌলের বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এরা কি করবে না, সোডিয়াম এই ইলেকট্রনটা Cl পরমাণুকে দিয়ে দেবে। তাহলে সোডিয়াম যদি Cl পরমাণুকে দিয়ে দেয়, তাহলে সোডিয়ামটা প্লাস হয়ে যাবে আর Clটা মাইনাস হয়ে যাবে। তাহলে Cl এর কাছে মোট 7টা ইলেকট্রন ছিল, আরো একটা পেয়ে মোট 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে Clটা নেগেটিভ চার্জ হয়ে গেল। এখন সোডিয়ামের বাইরের কক্ষপথটা ছিল প্রথমে 2 8 1, আর এটা ছিল 2 7 2 8 7। সুতরাং এক্ষেত্রে হয়ে গেল কি, একটা ইলেকট্রন এই বর্জন করার জন্য এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8 এবং এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8 8। তাহলে এরও বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন, এরও বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন। এরপর Na+ এবং Cl- পরস্পরের সাথে তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl যৌগটা তৈরি করবে। সুতরাং এরকম ভাবে কোন তড়িৎযোজী যৌগগুলো তৈরি হয়। এরকম ভাবে আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড একটা তড়িৎযোজী যৌগ। এক্ষেত্রে ক্যালসিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে কি পেয়ে যাবো না 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 4s2। তাহলে এর বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। আবার যদি অক্সিজেন লিখি, অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2 2s2 2p4। তাহলে দেখতে পাচ্ছি এর বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এর বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। সুতরাং এ যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তবে সে 8টা হবে। আর একইভাবে এই যদি 2টি ইলেকট্রন বর্জন করে, তাহলে তার ভিতরের কক্ষপথে 8টা হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করবে এবং অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করবে। কিভাবে লিখবো, ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রনকে ক্রস দিলাম, প্লাস অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন লিখলাম। এখন এই ক্যালসিয়াম এই ইলেকট্রনটা অক্সিজেনকে দেবে, এই ইলেকট্রনটা অক্সিজেনকে দিল। এই অবস্থায় ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বর্জন করার জন্য 2টো প্লাস এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টি মাইনাস। এরপর এরা তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এবং এক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, দেখতে পাবো 2 8 8 2 এর 2 6। এক্ষেত্রে 2টো ইলেকট্রন বর্জন করেছে, করলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8 8, এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8। সুতরাং এইভাবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এরকম ভাবে আরো আমরা তড়িৎযোজী যৌগগুলোর গঠন দেখাতে পারি। এবার যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত, যে তড়িৎযোজী যৌগ কারা তৈরি করতে পারে। এখানে দেখো যে তড়িৎযোজী যৌগ তৈরি করতে গেলে প্রথম হচ্ছে যে মৌলগুলোকে আমরা নেব তাদের যোজক ইলেকট্রন সংখ্যাটা কেমন হতে হবে। যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা সাধারণত দেখা যায় যে যারা ক্যাটায়ন তৈরি করছে তাদের যোজ্যতা কক্ষে 1টি কিংবা 2টি কিংবা 3টি এরকম যদি ইলেকট্রন থাকে, তারা সবসময় এই ইলেকট্রনগুলোকে বর্জন করে ক্যাটায়ন তৈরি করতে পারে এবং ক্যাটায়ন তৈরি করার উপর তাদের এই তড়িৎযোজী যৌগ গঠন করার ক্ষমতাটা নির্ভর করছে। একইভাবে যারা অ্যানায়ন তৈরি করবে তাদের বাইরের কক্ষে যদি 5টা কিংবা 6টা কিংবা 7টা ইলেকট্রন থাকে, তাহলে তারা সহজেই তড়িৎযোজী যৌগ গঠন করতে পারে। তার কারণ কি, যার বাইরের কক্ষে 5টা থাকবে সে যদি 3টি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে 8টা হয়ে যাবে, এ 2টি ইলেকট্রন নিলে 8টা হবে, এ যদি 1টি ইলেকট্রন নেয় 8টা হয়ে যাবে। সুতরাং যারা ক্যাটায়ন তৈরি করবে তাদের বাইরের কক্ষে 1টা 2টো কিংবা 3টে, এবং যারা অ্যানায়ন তৈরি করবে তারা 5 6 7 এতগুলো করে যদি ইলেকট্রন থাকে, তাহলে তারা সহজেই ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করতে পারবে।
এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন প্রচন্ড তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎদ্যুতি যৌগ তৈরি করবে। এবং এখানে আমরা তড়িৎ ঋণাত্মকতার পয়েন্ট সেকেন্ড পয়েন্টে কি বলা আছে না তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। ধরো এখানে একটা ক্যাটায়ন নিয়েছি A+ আর একটা অ্যানায়ন নিয়েছি B-। এখন এই দুটোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়বে তত কিন্তু তাদের মধ্যে তড়িৎযোজী যৌগ গঠন করার প্রবণতা বৃদ্ধি পাবে। থার্ড হচ্ছে আয়নন বিভব। আয়নন বিভব মানে এই যে ক্যাটায়ন তৈরি করছে ক্যাটায়নগুলির আয়নন বিভবের মানটা কম হওয়া প্রয়োজন, কারণ ক্যাটায়নগুলিকে ইলেকট্রন বের করতে হবে। সুতরাং ইলেকট্রন বের করতে গেলে যে শক্তির প্রয়োজন সেই শক্তির পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু সহজে ইলেকট্রন বর্জন করতে পারবে এবং সহজে তারা ক্যাটায়ন তৈরি করতে পারবে। তাই এই আয়নন বিভবের মানটা কিন্তু কম হওয়া প্রয়োজন। আর যারা অ্যানায়ন তৈরি করবে অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে তাদের ইলেকট্রন আসক্তির মানটা খুব বেশি হতে হবে। তাদের ইলেকট্রন আসক্তি যদি খুব বেশি হয় তারা সহজে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। সুতরাং এই তারপর ক্যাটায়ন অ্যানায়ন পরস্পর তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎদ্যুতি যৌগ গঠন করবে। পরমাণুর আকারটা কেমন হতে হবে? ধরো যারা ক্যাটায়ন তৈরি করছে সেই ক্যাটায়ন তৈরি করার ক্ষেত্রে পরমাণুর আকারটা বড় হলে ভালো, কারণ পরমাণুর আকার বড় হলে কি হবে দ্রুত দ্বারা ইলেকট্রনটা বর্জন করতে পারবে এবং বর্জন করার ফলে তারা সহজে ক্যাটায়নে পরিণত হতে পারবে। আর যারা অ্যানায়ন তৈরি করবে অ্যানায়ন আকারটা ছোট হওয়া ভালো, কারণ অ্যানায়ন আকার যত ছোট হবে তাদের মধ্যে কি হবে আকর্ষণ বল বেশি হওয়ার জন্য সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে বাইরের কক্ষপথে এবং তারা অ্যানায়নে পরিণত হতে পারবে। আর লাস্ট হচ্ছে ল্যাটিস শক্তি। একটা যখন আয়নীয় কেলাস তৈরি হবে বা আয়নীয় যৌগ তৈরি হবে তখন কিছু পরিমাণ শক্তি বেরিয়ে আসে। ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পরের সাথে যুক্ত হবে, যেমন A+ এবং B-, যখনই পরস্পরের সাথে যুক্ত হবে তখন কিছু পরিমাণ শক্তি বেরিয়ে চলে আসবে। এই শক্তিটাকে আমরা ল্যাটিস শক্তি বলছি এবং ল্যাটিস শক্তির মান যত বেশি হবে তত কিন্তু আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বৃদ্ধি পাবে বা আয়নীয় যৌগটা তত শক্তিশালী কেলাস তৈরি হবে, কঠিন কেলাস তত তৈরি হবে। তো এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি বলতে আমরা কি বুঝি? ল্যাটিস শক্তিতে কি দেখো, ধরো এখানে একটা গ্যাসীয় ক্যাটায়ন আছে A+ আর একটা গ্যাসীয় অ্যানায়ন আছে B-। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা আয়নীয় কেলাস তৈরি করেছে সলিড কঠিন, তার সঙ্গে কিছু পরিমাণ শক্তি বেরিয়ে আসবে। এই শক্তিটাকে আমরা ল্যাটিস শক্তি বলছি। এবং এই আয়নীয় কেলাসটা সবসময় 1 গ্রাম ফর্মুলা হতে হবে, সামনে কিছু দেওয়া নেই মানে 1। অর্থাৎ একটা গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ একটা আয়নীয় কেলাস তৈরি হলো, তার সঙ্গে কিছু পরিমাণ শক্তি নির্গত হলো, যে পরিমাণ শক্তি বেরিয়ে এলো সেটাকে আমরা বলছি ল্যাটিস শক্তি। এবং এই ল্যাটিস শক্তির মানটা যত বেশি হবে তত আয়নীয় কেলাসটা খুব হার্ডি হবে, দৃঢ় হবে, শক্তিশালী হবে এবং তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে সেই বন্ধনটাও খুব শক্তিশালী হবে। এই ল্যাটিস শক্তির মানটা যত বেশি হবে। এই ল্যাটিস শক্তির মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব, এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে এই অ্যানায়নগুলির মধ্যে দূরত্বের উপর নির্ভর করে। এবং আর একটা বিষয় নির্ভর করে নাকি ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের গুণফল, এদের মধ্যে যে চার্জ আছে সেই চার্জের গুণফলের উপর নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা লিখি U প্রপোর্শনাল টু ক্যাটায়ন ও অ্যানায়নের আধানের গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্ব। তাহলে উপরে দেখতে পাচ্ছি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আধানের গুণফলের সঙ্গে প্রপোর্শনাল, আর নিচে হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং চার্জের গুণফল যত বাড়বে ল্যাটিস শক্তি তত বাড়বে, ল্যাটিস শক্তি বেড়ে যাওয়া মানে তত শক্তিশালী কেলাস তৈরি হবে। আর একইভাবে এই দুটোর মধ্যে দূরত্ব যত বাড়বে ল্যাটিস শক্তির মান তত কমবে, যার ফলে ল্যাটিস শক্তির মান কমে যাওয়া মানে কেলাসটা তত দুর্বল হয়ে পড়বে এবং ল্যাটিস শক্তি বেশি হওয়া মানে একটা শক্তিশালী আয়নীয় কেলাস তৈরি হবে। এখানে একটা কোশ্চেন হতে পারে, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে আর NaF দেওয়া আছে, বলে এই দুটোর মধ্যে কার ল্যাটিস শক্তি বেশি হবে। এখন ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আমরা দেখি যে ক্যাটায়ন এটা ম্যাগনেসিয়ামটা 2+ আর অ্যানায়নটা হচ্ছে 2-, আর NaF এর মধ্যে Na প্লাস F হচ্ছে মাইনাস। সুতরাং এখানে যদি আমরা দেখি যে চার্জের গুণফল +2 আর -2, তোমার চার্জের গুণফল হচ্ছে 2 × 2 4, আর এখানে চার্জের গুণফল 1 × 1 = 1। সুতরাং এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে দূরত্ব আর এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে দূরত্ব সেটা প্রায় ইকুয়াল, দুজনের ক্ষেত্রে প্রায় ইকুয়াল, কিন্তু
এদের মধ্যে চার্জের গুণফলটা 4 গুণ হয়ে যাচ্ছে এর তুলনায়। এখানে 4 গুণ পাচ্ছি, এটা 1 গুণ পাচ্ছি। সেই কারণে ম্যাগনেসিয়াম অক্সাইডের ল্যাটিস শক্তি মান হচ্ছে বেশি। এখানে একটা কোশ্চেনটা এটা দেয় যে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং NF এর মধ্যে কার ল্যাটিস শক্তি বেশি। তখন আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করবো, যেহেতু ম্যাগনেসিয়াম অক্সাইডের চার্জের গুণফলটা NF এর তুলনায় 4 গুণ, সেই কারণে ম্যাগনেসিয়াম অক্সাইডের ল্যাটিস শক্তি মানটা বেশি, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড একটা দ্বিতীয় ক্লাস তৈরি করবে। এরপর এই ল্যাটিস শক্তি আমরা নির্ণয় করতে পারি একটা সমীকরণের সাহায্যে, যেটাকে আমরা ব্রনল্যান্ড সমীকরণ বলি। এই ব্রনল্যান্ড সমীকরণের সাহায্যে, ব্রনল্যান্ড সমীকরণটা কিরকম, E = মাইনাস a into z plus z minus a square capital M by r into 1 minus 1 by n। এটাকে আমরা ব্রনল্যান্ড সমীকরণ বলি এবং এই সমীকরণের সাহায্যে কোনো আইনীয় ক্লাসের ল্যাটিস শক্তি নির্ণয় করা যাবে। এখানে এই এটা হচ্ছে একটা ধ্রুবক পদ, যেটাকে আমরা মেডুলাম ধ্রুবক বলি। z প্লাসটা হচ্ছে ক্যাটায়নের আধান, z মাইনাস অ্যানায়নের আধান, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা অ্যাভোগাড্রো সংখ্যা, আরটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব, আর এই এনটা এটা বলা হয় বর্ন এক্সপোনেন্ট এবং এর মানটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 9। কোনো অঙ্কে যদি দেওয়া না থাকে এটাকে আমরা 9 ধরে অঙ্কটা করব। সুতরাং এই সমীকরণের সাহায্যে যে কোনো আইনীয় ক্লাসে আমরা ল্যাটিস শক্তি নির্ণয় করতে পারি এবং এটাকে আমরা ব্রনল্যান্ডের সমীকরণ বলা হয়। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এই পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা এবং অষ্টক সূত্রের ব্যতিক্রম। তো কিছু কিছু তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায় যে এদের অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে, অর্থাৎ বাইরের পক্ষে 8টি করে ইলেকট্রন থাকে না। সুতরাং 8টি করে ইলেকট্রন না থাকা মানে এদের অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে এবং সেই সমস্ত যৌগে এদের যোজ্যতাও পরিবর্তনশীল, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখতে পাই আমরা। তো সেটা সাধারণত পি ব্লক এবং ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং ভারী যেগুলো পি ব্লক মৌল এবং ডি ব্লক মৌল তার দুটো ক্ষেত্রেই আমরা পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা দেখতে পাবো। ফার্স্ট যেমন ধরো পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে যদি আলোচনা করি তাহলে দেখবো এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস ns2np126। এখন এদের আভ্যন্তরীণ এর আগে দেখতে পাবো ডি কিংবা এফ উপকক্ষ আছে। এই উপকক্ষগুলো থাকার জন্য এদের আবরণী প্রভাব খুব কম, যার ফলে এনএস উপকক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব বেশি হয়, যার ফলে এনএস উপকক্ষের ইলেকট্রনটা সহজে বর্জন করতে চায় না এবং যার জন্য এই ঘটনাটাকে আমরা নিষ্ক্রিয় ইলেকট্রনজোড় প্রভাব বলি। এবং এই নিষ্ক্রিয় ইলেকট্রনজোড় প্রভাবের জন্যই এরা একাধিক তড়িৎযোজ্যতা দেখায় এবং একাধিক যে তড়িৎযোজী যৌগগুলো গঠন করছে প্রতি ক্ষেত্রে আমরা অষ্টক সূত্রের ব্যতিক্রমটা লক্ষ্য করতে পারবো। ধরো একটা এক্সাম্পল নিয়ে এখানে বলি, যেমন ধরো টিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 50, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p2। তাহলে এটা হলো সবচেয়ে বাইরের কক্ষপথ। এখন এই বাইরের কক্ষপথে দেখতে পাচ্ছি পি উপকক্ষে ইলেকট্রন আছে হচ্ছে 2টি। তাহলে এই 2টি ইলেকট্রন এ সহজে বর্জন করতে পারে, যার ফলে এর তড়িৎযোজ্যতা দেখাবে 2, মানে সেক্ষেত্রে টিনের চার্জ হবে Sn+2। এগুলোকে আমরা স্ট্যানাস যৌগ বলি এবং তখন টিন SnCl2 যৌগ তৈরি করবে। SnCl2 যৌগ তৈরি করবে মানে এই 2টি ইলেকট্রন যদি বর্জন করে তখন টিনের যোজ্যতা হবে 2 এবং টিনটা তখন +2 তে আছে, তাহলে SnCl2 যৌগ তৈরি করবে। এটাকে আমরা স্ট্যানাস যৌগ বলছি এবং এটা একটা তড়িৎযোজী যৌগ। এবার এই যে 4s, এবার এখানে যে 5s টা আছে, এই 5s উপকক্ষের যে 2টি ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রন যদি এবার বর্জন করে, কারণ এই 2টি ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব বেশি, যেহেতু এর ভিতরে 4d উপকক্ষ আছে 3d উপকক্ষ আছে, এদের আবরণী প্রভাব খুব কম হওয়ার জন্য 4s এই 5s উপকক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুব বেশি হয়। এখন এই 5s উপকক্ষের ইলেকট্রনটি যদি এবার এই 2টি ইলেকট্রনও বর্জন করে তখন দেখা যাবে যোজ্যতা হবে 2 আর 2 এ 4, সেক্ষেত্রে Sn এর চার্জ হবে +4 এবং তখন টিন SnCl4 যৌগ তৈরি করবে, অর্থাৎ স্ট্যানিক যৌগ তৈরি হচ্ছে এবং এখানে টিনের যোজ্যতা পাচ্ছি 2, এখানে টিনের যোজ্যতা পাচ্ছি 4। সুতরাং দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে 2টি তড়িৎযোজী যৌগ, কিন্তু দুটো ক্ষেত্রে যোজ্যতা বিভিন্ন, একটিতে 2 আর একটিতে 4। সুতরাং পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই আমরা অষ্টক সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করতে পারবো। অর্থাৎ প্রথমে যদি এই 2টি ইলেকট্রন আমরা এখান থেকে বেরিয়ে যায়, ফার্স্ট হচ্ছে ধরো 5p থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে গেল, সেক্ষেত্রে তার বহিস্থ কক্ষ হয়ে যাবে 5s2, সেক্ষেত্রে 2টো ইলেকট্রন যা অষ্টক সূত্রের ব্যতিক্রম হচ্ছে। আবার সেকেন্ড বার যদি এই 2টো ইলেকট্রন বেরিয়ে যায় তখন তার যোজ্যতা কক্ষ হয়ে যাবে এইটা 10 আর 6 16 আর 2 18, তখন হয়ে যাবে 18টা ইলেকট্রন। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি অষ্টক সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করতে পারছি। সুতরাং পি ব্লক মৌলগুলির ক্ষেত্রে এরকম নিষ্ক্রিয় ইলেকট্রন প্রভাবের জন্য
আমরা অষ্টক সূত্রের ব্যতিক্রমটা লক্ষ্য করি এবং তাদের ক্ষেত্রে এখন পরিবর্তনশীল যোজ্যতাও আমরা দেখতে পাবো। একই ঘটনা এটা আমরা ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রেও দেখতে পারি, যে ডি ব্লক মৌল যারা হয় তাদের দেখবে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয় না NS 1 to 2 আর এর আগে আছে N-1 D 1 to 10, তাহলে N-1 D 1 to 10 NS 1 to 2 এই হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। এক্ষেত্রে আমরা যেমন যদি একটা এক্সাম্পল নিই, যেমন ধরো আয়রনের দেখবে দু রকম যোজ্যতা আছে, 2ও হয় 3ও হয়। মানে এটা ধরো FeCl2 যেমন তৈরি করে তেমনি ভাবে FeCl3ও তৈরি করে। তাহলে ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের যোজ্যতা 2, আবার ফেরিক ক্লোরাইডের মধ্যে আয়রনের যোজ্যতা 3। সুতরাং একই মৌলের পরমাণু যে বিভিন্ন রকম যোজ্যতা দেখাচ্ছে, তাহলে এটাকে আমরা পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা বলছি। এবং এই যৌগ দুটির মধ্যে আমরা যদি দেখি যে অষ্টক সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করব, কারণ আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, আয়রন হচ্ছে 26, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এই অবস্থায় ফার্স্ট যদি আমরা দুই যোজ্যতার কথা ভাবি, তাহলে বাইরের কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন বর্জন করবে। তাহলে এই বাইরের কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন বর্জন করা মানে এই কক্ষপথটা থাকবে না। তাহলে সেই অবস্থায় আগের কক্ষপথটা কি হচ্ছে, 6 আর 6 12 আর 2 14টা ইলেকট্রন। তাহলে আগের কক্ষপথ দেখতে পাচ্ছি 14টা ইলেকট্রন। তো 14টা ইলেকট্রন থাকা মানে অষ্টক সূত্রের ব্যতিক্রম হয়ে যাচ্ছে, 8টা থাকার কথা 8এর জায়গায় 14টা আছে। আর যদি Fe3+ দেখি, তাহলে Fe3+ দেখতে গেলে কি দেখবো না, এখান থেকে তাহলে আরো একটি ইলেকট্রন বর্জন করবে, তখন এটা 3d5 হবে। তখন বহিস্থকক্ষী ইলেকট্রন কত হবে, 6 আর 2 8 আর 5 13টা ইলেকট্রন হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অষ্টক সূত্রের ব্যতিক্রম হচ্ছে। সুতরাং Fe+2 এবং Fe+3 দুটোই যদি লিখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অষ্টক সূত্রের ব্যতিক্রম হচ্ছে। এই ঘটনাটাকে আমরা পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা এবং অষ্টক সূত্রের ব্যতিক্রম বলছি। এখন আমরা আয়নের দ্রাবকায়ন ও দ্রাবকায়ন শক্তি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দ্রাবকায়ন শক্তি বা দ্রাবকায়ন বলতে আমরা কি বুঝি না, যে কোনো তড়িৎযোজী যৌগকে যদি আমরা ধ্রুবীয় দাবকে দ্রবীভূত করি, ধ্রুবীয় দাবক মানে যেমন ওয়াটার বা মিথাইল অ্যালকোহল, যাদের মধ্যে দুটো প্রান্ত থাকে, মানে একটা দ্রাবকের মধ্যে যদি পজিটিভ এবং নেগেটিভ দুটো মেরু অবস্থান করে বা দুটো মেরু থাকে, সেগুলোকে আমরা ধ্রুবীয় দাবক বলি। তো এরকম ধ্রুবীয় দাবক হচ্ছে ওয়াটার, মিথাইল অ্যালকোহল, এগুলো ধ্রুবীয় দাবক। H2O বা CH3 CH2OH এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, বা CH3OH এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, এগুলো সব হচ্ছে ধ্রুবীয় দাবক। এই ধ্রুবীয় দ্রাবকগুলির মধ্যে যদি আমরা কোনো আয়নীয় যৌগকে দ্রবীভূত করি, তাহলে দেখতে পাবো যে আয়নীয় যৌগগুলো এরকম ধ্রুবীয় দাবকের মধ্যে সহজে দ্রবীভূত হয়ে যাচ্ছে। সাপোজ আমি মনে করলাম ধরো NaCl নিয়েছি, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটাকে নিয়ে এর মধ্যে যদি আমরা জল ঢেলে দিই, জল যোগ করি, তাহলে দেখতে পাবো কি NaClটা সহজে দ্রবীভূত হয়ে যায়। যখন দ্রবীভূত হবে তখন কিছু পরিমাণ শক্তি বেরিয়ে আসবে, যে শক্তিটা বেরিয়ে আসবে সেটাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি। এখন যে কোনো আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধরো A+, এটি একটা আয়নীয় যৌগ, তাহলে এর মধ্যে ক্যাটায়ন আছে A+ আর অ্যানায়ন আছে B-, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সর্বদা একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সাম্য দূরত্বে ক্যাটায়ন এবং অ্যানায়ন অবস্থান করবে। এখন এই যৌগটাকে যখনই কোনো ধ্রুবীয় দাবকের মধ্যে আমরা দ্রবীভূত করব, তখন সেই ধ্রুবীয় দাবকের দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। তখন দেখা যাবে এর যেটা এই পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্তের দিকে দ্রাবকের নেগেটিভ প্রান্তটা ঘিরে আকর্ষণ করবে। আবার একইভাবে এর যেটা নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তের দিকে দ্রাবকের পজিটিভ প্রান্তটা, এটা দ্রাবকের, এখানে হচ্ছে দ্রাবক, এটাও দ্রাবক। তো দ্রাবকের যেটা নেগেটিভ প্রান্ত সেটা পজিটিভ চার্জ বা ক্যাটায়নকে ঘিরে আকর্ষণ করছে, আর দ্রাবকের যেটা পজিটিভ প্রান্ত সেটা অ্যানায়নকে ঘিরে আকর্ষণ করছে। যার ফলে এরকম ভাবে দুদিক থেকে টানছে, টানার ফলে যদি দেখা যায় যে মাঝখানে বন্ডটা পুরো ভেঙে গেল, অর্থাৎ এই নেগেটিভ চার্জটা ক্যাটায়নটাকে টেনে নিজের দিকে নিয়ে নিয়েছে, আর এই নেগেটিভ চার্জটা এখানে পজিটিভ চার্জটাকে টেনে নিজের দিকে নিয়ে নিয়েছে, তখন এই বন্ডটা মাঝখান থেকে ভেঙে যাবে। যখন এই বন্ডটা মাঝখান থেকে ভেঙে যাবে, তখনই A+ আয়নটা এই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে এবং এই B- আয়নটা এই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। এই ঘটনাটাকে আমরা দ্রাবকায়ন বলি। এখন যদি দেখা যায় যে এই বন্ডটাকে ভাঙা যাচ্ছে না, এই বন্ডটা যে আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। যদি দেখা যায় যে বন্ডটাকে ভাঙা যাচ্ছে না, তার মানে কি ল্যাটিস শক্তিটা বেশি। তাহলে যদি ল্যাটিস শক্তি বেশি হয়, তখন কিন্তু এই যৌগটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে না।
আর যদি দ্রাবকায়ন শক্তিটা বেশি হয় তখন কিন্তু এ সহজে দ্রবীভূত হয়ে যাবে। দ্রাবকায়ন শক্তি বেশি হওয়া মানেই সঙ্গে সঙ্গে এটাকে টেনে ছিন্ন করে দেবে, যার ফলে মাঝখানে বন্ডটা ভেঙে যাবে, সেটাকে আমরা দ্রাবকায়ন শক্তি বলছি। আর যদি ল্যাটিস শক্তি বেশি হয় তখন দেখা যাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন প্রচন্ড তড়িৎ-আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে থাকবে এবং তাদের এই মাঝখানে বন্ডটাকে ভাঙাও যাবে না এবং এরা এই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে না। আর ল্যাটিস শক্তি বেশি হওয়া মানেই কোনো আয়নীয় যৌগ ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে না। আর দ্রাবকায়ন শক্তি বেশি হওয়া মানে সে কিন্তু সহজেই দ্রবীভূত হয়ে যাবে। তো এই ঘটনাকে আমরা দ্রাবকায়ন বলছি। এবং এই আয়নীয় যৌগটাকে যখনই দ্রাবকের মধ্যে দ্রবীভূত করব, সাপোজ মনে করলাম NaCl নিচ্ছি, NaCl একটা কঠিন পদার্থ, এটাকে যখনই আমি ওয়াটারের মধ্যে দ্রবীভূত করব তখনই দেখতে পাবো এই আয়নে বিয়োজিত হয়ে যাবে, Na প্লাস অ্যাকুয়াস হয়ে গেল প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস হয়ে গেল। অ্যাকুয়াস মানে জলীয়, অর্থাৎ NaCl কে জলে দ্রবীভূত করা মানে সঙ্গে সঙ্গে আয়নে ভেঙে যাবে, ভেঙে গিয়ে Na প্লাস অ্যাকুয়াস Cl মাইনাস অ্যাকুয়াস, এবং তার সঙ্গে কিছু পরিমাণ শক্তি বেরিয়ে আসবে। এবং এই যে শক্তিটা বেরিয়ে আসছে এটা কি বলছি আমরা, দ্রাবকায়ন শক্তি। অর্থাৎ 1 মোল যে কোনো পরিমাণ আয়নীয় যৌগ, এটা হচ্ছে 1 মোল কোনো আয়নীয় যৌগকে কোনো ধ্রুবীয় দ্রাবকের মধ্যে যদি দ্রবীভূত করি তখন যে পরিমাণ শক্তি মুক্ত হয় সেই শক্তিটাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি। কেমন? তো এখানে একটা কোশ্চেন হয়, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 বলছে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, ওয়াটারের মধ্যে সহজে দ্রবীভূত হয়, কিন্তু CaF2 হয় না, এইটা বলছে হয় না। তাহলে কিভাবে ব্যাখ্যা করবো? ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি জলে দিই সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডকে জলে দিলে দ্রবীভূত হবে না। তার মানে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে ক্যালসিয়াম ক্লোরাইডের নিশ্চয়ই ল্যাটিস শক্তি ভ্যালুটা কম, অর্থাৎ এই দুটোর মধ্যে যে আকর্ষণ বল ক্যাটায়ন আয়নের মধ্যে, সেই আকর্ষণ বলটা নিশ্চয়ই কম। সেই কারণে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এর দ্রাবকায়ন শক্তি বেশি হওয়ার জন্য সহজে কিন্তু জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে না, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস শক্তির ভ্যালুটা অনেক বেশি, কারণ ক্যালসিয়াম এবং ফ্লুরিন এই দুটোর মাঝখানে যে বন্ড, সেই বন্ডটাকে নিশ্চয়ই ভাঙা যাচ্ছে না, এরা তীব্র তড়িৎ-আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে এদের ল্যাটিস শক্তি বেশি হওয়ার জন্য তাহলে এদের দ্রাবকায়ন শক্তির ভ্যালুটা অনেক কম, সেই তুলনায় ল্যাটিস শক্তি ভ্যালুটা অনেক বেশি। যেহেতু ল্যাটিস শক্তি ভ্যালু বেশি সেই কারণে কিন্তু জলে দ্রবীভূত হচ্ছে না, কিন্তু জলে অদ্রবীভূত অবস্থায় থাকছে। তো এই হলো তোমাদের রাসায়নিক বন্ধন এবং আয়নীয় গঠন সম্পর্কে এটা ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করলাম। আমি সেকেন্ড পার্টে যেটা আছে সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে।